সময়কে সময় দেওয়ার মতো সময় পাচ্ছিলাম না, তাই 15 তারিখে ভিডিও আপলোড করবো বলে করে উঠতে পারিনি। যাই হোক, মাধ্যমিক অঙ্ক পরীক্ষার প্রশ্ন যখন আমি হাতে পাওয়ার পর সবার প্রথম যে প্রশ্নের উত্তর করব সেই প্রশ্নটা হচ্ছে 9 নম্বর দাগ। এই 9 নম্বর দাগের মধ্যে কোন প্রশ্ন ছিল? উপপাদ্য ছিল। ঠিক আছে, এই উপপাদ্যের মোট 6টা অধ্যায় আছে। কটা অধ্যায় আছে? 6টি অধ্যায় আছে। এই 6টা অধ্যায়ের মধ্যে মোট উপপাদ্যের সংখ্যা হচ্ছে 20টি। এর মধ্যে সিলেবাসে আছে 12টা উপপাদ্য, যার প্রমাণ আমাদেরকে করতে হবে। কিন্তু বাকি যে 8টা উপপাদ্য আছে, এই 8টা উপপাদ্যের প্রমাণটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, এটা সিলেবাস বহির্ভূত। ঠিক আছে, এখন যে যে অধ্যায়গুলো আছে সেগুলো একটু দেখে নেব। দেখে নিয়ে আমরা সরাসরি উপপাদ্যের প্রমাণে চলে যাব এবং বিভিন্ন সমস্যা যেগুলো থাকে বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলি আগে সমাধান করব, তারপরে যদি সময় থাকে পরবর্তীকালে অন্য এগুলো করব, প্রশ্নের সমাধান করব। যাই হোক, এখন আমাদের প্রথম যে 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। কোথায় আছে? তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়তে রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, যেটা আজকে আমরা পড়ব। সম্পর্কিত উপপাদ্য পড়ার আগে বাকিগুলো একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, করতে সুবিধা হবে। 1 নম্বরের পর 2 নম্বরে রয়েছে যেটা হলো, সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। তৃতীয়ের পরে কোথায় আছে? সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় রয়েছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। খেয়াল করবে প্রথম 4টে চ্যাপ্টারের মধ্যেই রয়েছে শুধু বৃত্ত। 3 নম্বর যেটা আছে সেটা হলো 10ম অধ্যায়। এই 10ম অধ্যায়তে আছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। ঠিক আছে, এরপরেই আছে 15 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এই 4টে হলো বৃত্তের ওপরে। এরপরে 18 নম্বর অধ্যায় যেটা আছে সদৃশ্যতা, আর 22 নম্বর অধ্যায় যেটা আছে পিথাগোরাসের উপপাদ্য। এই 6টা চ্যাপ্টার থেকে মোট 20টা 20টা উপপাদ্য আছে। 22টা বললাম ভুল। এর মধ্যে 12টা উপপাদ্য সিলেবাসে আছে, 8টা উপপাদ্য সিলেবাসে নাই। ঠিক আছে, এখন আমাদের যেটা করব সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য করার আগে একটু জেনে নিই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে কি কি উপপাদ্য আছে। এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আছে 31, 32 আর 33। মাধ্যমিক পরীক্ষার জন্য, মাধ্যমিক 2026-এর জন্য 32 আর 33 খুবই ইম্পর্টেন্ট। আর এই 31 নম্বর উপপাদ্যটা সিলেবাসের বাইরে। সিলেবাসের বাইরে, অ্যাকচুয়ালি উপপাদ্যের প্রমাণটা সিলেবাসের বাইরে, তাই শুধুমাত্র উপপাদ্যের যে বিবৃতি, 31-এর উপপাদ্যের বিবৃতিটা আমাদের মনে রাখতে হবে। উপপাদ্যের বিবৃতিটা মনে রাখতে হবে। আর 32 আর 33 উপপাদ্যের বিবৃতিও মনে রাখতে হবে, বিবৃতির সঙ্গে প্রমাণটাও করতে হবে। বোঝা গেছে? 31-এর শুধুমাত্র কি মনে রাখবো? বিবৃতিটা। দেখবে বইয়ের মধ্যে, গণিত প্রকাশ বইয়ের মধ্যে দেখবে 31 নম্বর উপপাদ্য 31 বলে দেখবে লাল অক্ষর দিয়ে লেখা আছে, পরে আমি যখন করাবো তখন দেখিয়ে দেবো। ঠিক আছে, সেই বিবৃতিটা মনে রাখতে হবে। 32 আর 33-এ কি করতে হবে? আমাকে বিবৃতিটাও মনে রাখতে হবে, সেটা প্রমাণও করতে হবে। ঠিক আছে, এবারে পরে চলে যাই তৃতীয় অধ্যায় শুরু করি। তৃতীয় অধ্যায়তে
আমরা যেটা শুরু করব সেটা হলো পেজ নাম্বার গণিত প্রকাশ বই খুলে দেখতে পারো। ব্যবহার তো করতেই হবে। বইয়ের পেজ নাম্বার 49, 49 থেকে শুরু। ঠিক আছে, আজ আমরা 32 আর 33 প্রমাণ করব, কিন্তু তার আগে কি করব, আমাদের কোষে দেখি 3.1। ঠিক আছে, কোষে দেখি 3.1টাও সলভ করে নেব। ঠিক আছে, আচ্ছা, সবার প্রথম যে প্রমাণে যাব সেটা হচ্ছে 32 নম্বর উপপাদ্য। 32 নম্বর উপপাদ্যে কি আছে? 32 নম্বর উপপাদ্যে খেয়াল করো, এই যে 32 নম্বর উপপাদ্যের বিবৃতি হচ্ছে ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করা হয়। তাহলে খেয়াল করো, এখানে আমাদের কি সম্পর্কে আলোচনা করতে হবে? বৃত্ত সম্পর্কে আলোচনা করতে হবে। তাই বৃত্ত সম্পর্কে আলোচনা করতে গেলে আমাকে বৃত্ত, এই উপপাদ্য করতে গেলে আগে আমাকে কি করতে হবে? বৃত্ত সম্পর্কে জানতে হবে, বৃত্তর ছোটখাটো খুঁটিনাটি জেনে নিতে হবে। আমরা 7-8-এ জেনে এসেছি, তাও এখানে আমরা একটু ঝালিয়ে নেব। তার কারণ শুধুমাত্র 2 ও 1 নম্বরের যে জ্যামিতির প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে খুব সহজেই করতে পারবে পরীক্ষা হলে, যদি এইগুলো জেনে রাখতে পারো। ঠিক আছে, এখন এই 32 নম্বর উপপাদ্য 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এটা মন দিয়ে দেখে নেবে, মন দিয়ে করে নেবে, এবং যদি পারো বই খাতা নিয়ে আমার সঙ্গে বসে পড়ো। আমি যেভাবে করছি সেইভাবে খাতায় তুলে নাও, তুলে নিলেই সমস্যা দেখবে সমাধান হয়ে গেছে, বাড়িতে বসে বসে মুখস্থ হয়ে গেছে। আমি এখন এই ভিডিওটা, এটা হচ্ছে 6 মিনিট মতো লাগছে, 6 মিনিট কি 7 মিনিট মতো লাগছে, বাকি 20 মিনিটের মধ্যে আমার উপপাদ্যগুলো কমপ্লিট হয়ে যাবে। তাই ভিডিওগুলো ভালো করে দেখে নিন। ঠিক আছে, লাস্ট আমাদের এই 32 নম্বর উপপাদ্য এখনো পর্যন্ত একবারও পরীক্ষায় আসেনি লাস্ট 8 বছরে। তাই 32 নম্বর উপপাদ্য এবারে আসার চান্স খুব বেশি। ঠিক আছে, 33টা এসেছিল একবার, সেটা হচ্ছে 2022 সালে। ঠিক আছে, উপপাদ্য 32 আমাদের পড়তে হবে খুবই ভালোভাবে, কিন্তু এটা করার আগে আমাদের কিছু নোট তৈরি করে রাখতে হবে। সেই নোটগুলো কি একটুখানি বলেছি, সেগুলো লিখে নাও। প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হলো বৃত্ত অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। কিভাবে এটা সম্ভব? একটু দেখো, দেখলে বুঝতে পারবে বৃত্ত অসংখ্য বিন্দু দিয়ে তৈরি কিনা, তাহলেই বুঝতে পারবে। দেখেছো অসংখ্য বৃত্ত নিয়ে তৈরি না? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? অসংখ্য বিন্দু দিয়েই তো তৈরি হচ্ছে। এবারে খেয়াল করো, বৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দু থেকে যদি আমি এরকম দাগ টানি, বৃত্তের যে কোনো উপরিস্থিত একটা বিন্দু থেকে আমি যদি এরকম দাগ টানি, খেয়াল করে দেখো প্রত্যেকটা দূরত্ব কি হচ্ছে? সমদূরবর্তী। তাহলে বৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু থেকে, কি বললাম, বৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু থেকে কেন্দ্র অবধি যদি আমি দাগ টানি, তাহলে প্রত্যেকটা দূরত্ব হবে কি? সমদূরবর্তী। কি লিখবো আরেকবার বলছি, বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব সমান। একে কি বলে? কি যেন একটা বলে, ব্যাসার্ধ, রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াস বানান RADIUS। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে যেটা আমরা দিয়ে জানবো সেটা হচ্ছে, একটা বৃত্ত আছে, ধরে নাও এই একটা বৃত্ত আছে, বৃত্তের যে কোনো দুটো বিন্দু, এই একটা, এটা বৃত্তের কেন্দ্র, বৃত্তের এই একটা বিন্দু থেকে এই একটা বিন্দু, দুটো বিন্দু আছে, একটা বিন্দু নাম দিলাম এক্স, একটা বিন্দু নাম দিলাম ওয়াই। যদি তুমি মনে করো এ বি দেবে, এ বিও দিতে পারো। এই দুটো বিন্দুর সংযোজক সরল রেখাকে বলা হয় ওই বৃত্তের জ্যা। কি বলে? জ্যা। তাহলে কি লিখলাম? বৃত্তের যে কোনো, কি বললাম, দুটি বিন্দু
সংযোজক সরলরেখা হলো ওই বৃত্তের কি যেন, ঠিক বলেছো, জ্যা বা কর্ড, CHORD। কোনো অসুবিধা আছে? এবারে খেয়াল করে দাও, এটা এই বিন্দু থেকে এই বিন্দু গেলাম, এই বিন্দু থেকে এই বিন্দু গেলাম, খেয়াল করো এই আবার তারপরে দেখো আবার ছোট হয়ে গেল। তাহলে যেটা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, যেটা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সেটা বৃত্তের বৃহত্তম জ্যা। এখন এই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী যেটা, এটা আর এক নাম কি জানো তো? এর আর এক নাম ব্যাস। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। লিখে ফেলি, বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। বোঝা গেছে? আচ্ছা, আর এই ব্যাসেরই অর্ধেক হচ্ছে কি, সবাই যেন 9 অঙ্ক করেছো, ব্যাসেরই অর্ধেক হলো কে, ব্যাসার্ধ। ব্যাসকে বলা হয় ডায়ামিটার আর ব্যাসার্ধকে বলা হয় রেডিয়াস। ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করা হয় বড় হাতে, রেডিয়াসকে সাধারণত ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এতদূর আশা করি কোনো অসুবিধা নেই। তাহলে আমরা জানলাম একটা বৃত্ত অসংখ্য বিন্দু দ্বারা গঠিত হয় বা তৈরি হয়। বৃত্তের উপরিস্থিত প্রতিটা বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে কি সমদূরবর্তী বা সমান। বৃত্তের ক্ষেত্রফল, আচ্ছা আমি এখানে ক্ষেত্রফল পরে আসি। বৃত্তের যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশকে বলা হচ্ছে কি ওই বৃত্তের জ্যা বা কর্ড। বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস বা ডায়ামিটার, আর ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ, যাকে আমরা রেডিয়াস বলি। ঠিক আছে, এখন একটা বৃত্ত নিয়েছি, নেওয়ার পর আচ্ছা বৃত্তটা নিলাম, এই বৃত্ত নিয়ে ধরে না একটা বৃত্তাকার চুড়ি নিয়েছি, নিয়েছি চুড়ি নিয়েছি, চুড়িটা কাঁচের চুড়ি থাকার জন্য সেই চুড়িটা কিছুদিন পর হঠাৎ করে ভেঙে গেল। কোন পজিশন থেকে ভেঙে গেল? XY পজিশন থেকে ভেঙে গেল। খেয়াল করে দেখো, এই যে XY পজিশন থেকে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার ফলে আমরা দুটো টুকরো পাচ্ছি, একটা টুকরো এরকম, একটা টুকরো এরকম। দুটোই কিন্তু নাম হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি ওয়াই, দুটোরই নাম এক্স আর একটা হচ্ছে ওয়াই। তুলনামূলক দেখবে একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে কি বড়। যেটা বড়, এই যে প্রত্যেকটা অংশ, এই প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে কি বৃত্ত চাপ। কি বলা হয়? বৃত্ত চাপ বা আর্ক। বৃত্ত চাপ বা আর্ক। এই বৃত্তচাপ বা আর্কে খেয়াল করে দুটো বৃত্তচাপ বা আর্ক হয়েছে, একটা হচ্ছে এক্স ওয়াই, একে এইভাবে প্রকাশ করে। আর একটা বৃত্তচাপ তুলনামূলক বড়, যেহেতু বৃত্তচাপটা তুলনামূলক বড় তাকে একটা কি দিলাম, আর একটা পয়েন্ট দিয়ে চিহ্নিত করলাম, তাহলে হচ্ছে এটার নাম দেবো এক্স পি ওয়াই। তাহলে দুটো বৃত্তচাপ হয়েছে, একটা হচ্ছে এক্স ওয়াই, একটা হচ্ছে কি এক্স পি ওয়াই। তাহলে আমি কি বললাম, এটা কাছের বৃত্তটার চুড়ি আছে, সেই চুড়িটা কোনো কারণে ভেঙে গেছে। ভেঙে গেলে আমরা দুটো অংশ পাচ্ছি, একটা ছোট একটা বড়। এই যে ছোট বা বড় যে দুটো অংশ পেয়েছি, এই দুটো অংশকে বলা হচ্ছে কি বৃত্তচাপ। এই বৃত্তচাপ বা আর্কের দুটো পার্ট হলো, তাহলে একটা এক্স ওয়াই, একটা হচ্ছে কি বড়টা এক্স পি ওয়াই। এই যে যেটা ছোট, সেই ছোট অংশকে বলা হচ্ছে উপচাপ। ঠিক আছে, বা মাইনর, আর চাপ হচ্ছে আর্ক। আর বড়টাকে বলা হচ্ছে অধিচাপ বা মেজর আর্ক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটা হচ্ছে মেজর আর্ক, একটা হচ্ছে মাইনর আর্ক। ঠিক আছে, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে কি অধিচাপ। নাম কিরম ভাবে দিলাম? এক্স ওয়াই একটা, একটা হচ্ছে কি যেহেতু যেটা বড় সেটাকে লিখবো কি এক্স পি ওয়াই বা এই জাতীয় কিছু। এখন পরের পার্টে চলে যাই। এই যে দুটো বৃত্তচাপ পাওয়া গেল, এই বৃত্তচাপের এই দুটো পয়েন্ট যদি এই ব্যাস বরাবর হয়, তবে আমরা একটা
খেয়াল করে দেখো, সমান দুটো ভাগে আমরা কি করেছি, ভাগ পেয়েছি। এই প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে অর্ধবৃত্ত বা সেমি সার্কেল। প্রত্যেকটা ভাগকে কি বলা হচ্ছে, অর্ধবৃত্ত, মানে বৃত্তটাকে কি বলা হচ্ছে, অর্ধেক করা হয়েছে, ঠিক আছে। এইদিকে বলা হচ্ছে অর্ধবৃত্ত বা সেমি সার্কেল। কোনো অসুবিধা আশা করি নেই। আচ্ছা, তার আগে একটা জিনিস ছোট্ট করে জেনে নিই, পরিধি জিনিসটা কি, তাহলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। পরিধি, একটা বৃত্ত আছে, বৃত্তের এই এ পয়েন্ট থেকে আমি কি করলাম, কেটে দিলাম। যদি কেটে দিই, এটা কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে গিয়ে কিরাম হয়ে যাচ্ছে, এইরাম হয়ে যাচ্ছে। এই পোর্শনটা হচ্ছে এইটা, এই পোর্শনটা হচ্ছে এইটা, খেয়াল করে দেখো। তাহলে এইটা বৃত্তের উপরিস্থিত প্রত্যেকটা বিন্দু কি হয়েছে, লম্ব লম্ব একটা সরলরেখা বরাবর স্থান পেয়ে গেছে। তো এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় কি, পরিধি, ঠিক আছে, যার ইংলিশ নাম হলো সার্কাম ফিয়ারেন্স, হ্যাঁ, সার্কাম ফিয়ারেন্স, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও বৃত্ত সম্পর্কে আরো কিছু ছোটখাটো জিনিস জানতে হবে, সেইগুলো আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও, শুনে নিলে তোমাদেরও পক্ষে সুবিধা হবে। আচ্ছা, বৃত্তকে ভাগ করলে প্রতিটা ভাগকে দেখো, বৃত্তকে আমি কি করলাম, মাঝখান থেকে দুটো টুকরো করে দিয়েছি, দেখেছো, একটা উপরে একটা নিচে। প্রতিটা ভাগকে, এই যে প্রতিটা ভাগ, মনে করো এই ছোট ভাগ, ছোট ভাগটাকে বলা হচ্ছে একটা বৃত্তাংশ। উপরে যে বড় ভাগ, এটাকে বলা হচ্ছে কি, আর একটা বৃত্তাংশ। কি বলা হয়, বৃত্তাংশ বা সেগমেন্ট। কি বলা হচ্ছে, বৃত্তাংশ বা সেগমেন্ট। খেয়াল করো, এখানেও বৃত্তাংশ দুটো দু ধরনের, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে কি ছোট। যেটা বড় সেটা হচ্ছে কি মেজর সেগমেন্ট, যেটা ছোট সেটা হচ্ছে কি, কি, হ্যাঁ, মাইনর সেগমেন্ট, ঠিক আছে। তাহলে মাইনর মানে হচ্ছে উপ, ঠিক আছে, আর মেজর মানে হচ্ছে কি, ঠিক বলেছ, অধি। তাহলে এটা মাইনর, ঠিক আছে, মাইনর সেগমেন্ট, আর এটা কি, মেজর সেগমেন্ট, উপবৃত্তাংশ, আর এটা কি হবে, অধি বৃত্তাংশ, মাইনর সেগমেন্ট, আর একটা কি, মেজর সেগমেন্ট। কোনো অসুবিধা আছে, একটা অংশ বড়, একটা অংশ ছোট, মাঝখান থেকে ভাগ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবারে বৃত্তাংশ তো চলে গেল, বৃত্তাংশ চলে যাওয়ার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বৃত্ত কলা। কি কলা, বৃত্ত কলা জিনিসটা কি, একটা বৃত্তকলা তৈরি হয় তার দুটো ব্যাসার্ধ নিয়ে। দুটো ব্যাসার্ধ কোথায় কোথায় পাবো, এই একটা ব্যাসার্ধ ধরলাম, এই একটা ব্যাসার্ধ ধরলাম, আর এটা কি নিলাম, বৃত্তচাপ। কি কি নিয়ে তৈরি হলো, দেখো, ও এটা বৃত্তের কেন্দ্র, এ হচ্ছে ও এর একটা ব্যাসার্ধ, ও বি হচ্ছে একটা ব্যাসার্ধ, এই আর বৃত্তচাপ হচ্ছে কি এ বি। তাহলে দুটি ব্যাসার্ধ, কটা ব্যাসার্ধ, দুটি ব্যাসার্ধ ও একটি বৃত্তচাপ নিয়ে যেটা তৈরি হচ্ছে, বৃত্তচাপ নিয়ে যে ক্ষেত্রটা পাওয়া যাচ্ছে, যে ক্ষেত্রটা পাওয়া যায়, তাই হলো বৃত্ত কলা বা সেক্টর, ঠিক আছে, এস ই সি পি ও আর। তাহলে কোনটা সেক্টর, এই অঞ্চলটা সেক্টর। তাহলে একটা সেক্টর বা একটা বৃত্তকলা তৈরি করতে গেলে আমার কি কি লাগবে, দুটো ব্যাসার্ধ লাগবে আর একটা বৃত্তচাপ লাগবে, মনে রাখবে জানো কথাটা, ঠিক আছে। এইবারে যেগুলো আমরা জানবো, খেয়াল করে দেখো, এখানেও একটা ছোট একটা বড়, তাহলে বড়টাকে নাম কি, মেজর সেক্টর, ঠিক আছে, মানে অধিকলা, বৃত্তকলা, আর একটা হচ্ছে কি মাইনর সেক্টর বা উপ বৃত্তকলা। কোনো অসুবিধা আছে, আচ্ছা। এবারে লাস্ট আর দুটো জিনিস জানবো, দুটো জিনিস জানলে আমরা সরাসরি কোষে দেখি 3.1 চলে যাবে। খেয়াল করে দেখো, এখানে আমার ছবিটা অ্যাপ্রক্স হবে, কিছু করার নাই। একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্রটা ফিক্সড করে রাখলাম, আবার একটু করলাম,
তাহলে বৃত্তের কেন্দ্রটা বৃত্তের কেন্দ্রটা যদি বৃত্তের কেন্দ্র একই, কিন্তু বৃত্তের কেন্দ্র না বলে আমি বলি বৃত্তগুলির কেন্দ্র, বৃত্তগুলির কেন্দ্র কি হবে? একটা বা নির্দিষ্ট একটি, কিন্তু ব্যাসার্ধ কি আলাদা। ঠিক এরকম তাদের বলা হয় এক কেন্দ্রীয় বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্ত বা কনসেন্ট্রিক সার্কেল। ঠিক আছে, আশা করি মনে থাকবে। খেয়াল করো, এখানে এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ নির্দিষ্ট নয়, ব্যাসার্ধ আলাদা, সবসময় আলাদা, কেন্দ্রটা কি হচ্ছে নির্দিষ্ট। এবারে আবার আর এক ধরনের বৃত্ত হতে পারে যেখানে কি হচ্ছে ব্যাসার্ধ গুলো নির্দিষ্ট, কি নির্দিষ্ট? ব্যাসার্ধ গুলো নির্দিষ্ট কিন্তু কেন্দ্রগুলো আলাদা। তাহলে সেরকম বৃত্ত কি হবে? ব্যাসার্ধ কি নির্দিষ্ট কিন্তু কেন্দ্র আলাদা। ঠিক আছে, এদেরকে বলা হয় সর্বসমবৃত্ত বা ইকুয়াল সার্কেল বা কনজুরেন্ট সার্কেল। কিরম হয়? এই একটা বৃত্ত, এর কেন্দ্র এটা, এই একটা বৃত্ত, এর কেন্দ্র একটা, এই একটা বৃত্ত, এর কেন্দ্র একটা, এই একটা বৃত্ত, এর কেন্দ্র এটা, এর প্রত্যেকটা ব্যাসার্ধ কি হবে? সমান হবে, কিন্তু কেন্দ্রটা কি হচ্ছে আলাদা। তাহলে এদেরকে প্রত্যেককে বলা হবে কি সর্বসম বৃত্ত বা ইকুয়াল সার্কেল বা কনজুরেন্ট সার্কেল। তো এবার এটা একটু আরেকবার বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্যাসার্ধ আর একটা হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, কেন্দ্র যদি একটা হয়, ব্যাসার্ধ যদি আলাদা থাকে, তাহলে আমরা তাকে বলবো এক কেন্দ্রিক বৃত্ত বা কনসেন্ট্রিক সার্কেল। আর ব্যাসার্ধ যদি একই হয়, কেন্দ্র যদি আলাদা হয়, তবে তাকে বলবো সর্বসম বৃত্ত বা ইকুয়াল সার্কেল বা কনজুরেন্ট সার্কেল। কনজুরেন্ট সার্কেল বোঝা গেছে? এবারে আমরা সোজাসুজি গণিত প্রকাশ বইয়ে চলে যাব। ঠিক আছে, গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 52, বসিয়ে দেখি 3.1। ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজে নিজেই করতে পারবে, কারো প্রয়োজন পড়ে না। পাশের অকেন্দ্রীয় বৃত্ত, তাহলে এই যে অকেন্দ্রীয় বৃত্ত, বৃত্তের ছবি দেখি, ছবিটা দেখছি, ঠিক আছে, দেখতে বলে যখন দেখবোই। এবং কোন কোন ব্যাসার্ধ, কোন কোন ব্যাসার্ধ আছে এখানে? ওএ আছে, ওসি আছে, ওপি আছে, ওকিউ আছে, ওবি আছে। তাহলে আমার এখানে কতগুলো ব্যাসার্ধ আছে? 1 2 3 4 5, পাঁচটা ব্যাসার্ধ আছে। ঠিক আছে, খুব ভালো। পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত। পি এ কিউ বৃত্তাংশ কোনটুকু? পি এ কিউ, এই দেখতে পাচ্ছ পি এ কিউ বৃত্তাংশ। তাহলে এই পি এ কিউ বৃত্তাংশের মধ্যে কোনটা কোনটা অবস্থিত আছে? কালার চেঞ্জ করে নি, তাহলে তুমি বুঝতে পারবে। খেয়াল করে দেখো, পি এ কিউ বৃত্তাংশ মানে হচ্ছে এই এইটুকু অংশ, এইটুকু অংশের মধ্যে কোনটা আছে? এইটা আছে, খুব ভালো, এটা আছে, এটা আছে, এটা আছে। দেখতে পাচ্ছি শুধুমাত্র ওবিটা নেই। তাহলে আমার এটা হচ্ছে ওপি, এটা হচ্ছে এ, তাহলে ও এ, ও সি, ও কিউ। তাহলে আমার কোনটা কোনটা আছে? উত্তর হবে তাহলে ও পি, ও এ,
কমা ও সি কমা ও কিউ। দেখো আমার নিজের মনে আছে তাই আমি তোমাকে বলতে পারছি, একটু পরিষ্কার করে দিই তাহলে তুমি দেখতে পাবে। দেখতে পেয়েছো? এ এই যে ওপি, ও এ, ও সি, ওপি। বোঝা গেছে? আশা করি কোনো অসুবিধা নেই। এইবারে পরেরটায় চলে যাই। একটা বৃত্তে ড্যাশ বিন্দু আছে। সবার প্রথম আমি যে পয়েন্টটা করেছিলাম যে একটা বৃত্ত তৈরি করতে কতগুলো বিন্দু দরকার পড়ে, এই তো ঠিক বলেছো, অসংখ্য বিন্দু। ঠিক আছে, বৃত্তের বৃহত্তম জ্যা কি, একটু আগে করানো হয়েছিল, ব্যাস। ঠিক আছে, জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি কি ভাগে ভাগ করেছে, দুটো কি ভাগে ভাগ করেছে সেগুলোকে কি বলে, সেগুলোকে বলা হয় বৃত্তাংশে ভাগ করেছে। কিসে ভাগ করেছে? বৃত্তাংশে ভাগ করেছে। এবার দেখো বৃত্তের সকল ব্যাস, সকল ব্যাসটা কি হয়, কোন বিন্দু দিয়ে চলে যায়, কেন্দ্র দিয়ে চলে যায়, কেন্দ্র বিন্দুগামী। দুটো বৃত্তাংশ সমান হলে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কেমন হবে? দুটো বৃত্তাংশ সমান বলেছে, তো দুটো বৃত্তাংশ কিরকম দেখতে হয় আগে সেটা আমরা জানি। এই হচ্ছে মনে করো বৃত্ত, এই বৃত্তটাকে কি করা হয়েছে, বৃত্তাংশের সমান বৃত্তাংশ এইভাবে ভাগ করেছে। ঠিক আছে, যেটা কেন্দ্রবিন্দুগামী হয়েছে। ঠিক আছে, ব্যাস বরাবর ভাগ করেছে। তাহলে তাদের দুটোরই কি হবে, সীমাবদ্ধ অঞ্চল যেটা থাকবে সেই সীমাবদ্ধ অঞ্চলের কি হবে, দৈর্ঘ্য কি হবে, ক্ষেত্রফল কি হবে, সমান হবে। এই অঞ্চলের যা ক্ষেত্রফল, এই অঞ্চলেরও ক্ষেত্রফল কি হবে, সমান হবে। বোঝা গেছে? তাই এটা কত হবে, সমান। গেল। বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষায় কি হবে, বড় না ছোট? নিজে ভেবে দেখো, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে, খেয়াল করো এই বৃত্তটা, এই বৃত্তটায় খেয়াল করো এটা হচ্ছে ব্যাস। এবার যদি কোনো বিন্দু বৃত্তের বাইরে থাকে তাহলে এটা হচ্ছে কি, ব্যাসের থেকে কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে না? বা এখানে যেহেতু ব্যাসার্ধ বলেছে তাহলে আমাকে ছবিটা কি হতে হবে, এইরকম করতে হবে। এই হচ্ছে ব্যাসার্ধ। এখন এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের দৈর্ঘ্য কত হবে, বেশি হবে না ছোট হবে? বৃত্তের বাইরে যদি থাকে তাহলে ওর ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে, সংযোগ রেখাংশের দৈর্ঘ্যের থেকে বড় হবে। বোঝা গেছে? পরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে স্কেল ও পেন্সিলের কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ নির্দেশ করি। আমি দেখো প্রত্যেকটা ছবি তোমাকে আমি করে দেখিয়ে দিয়েছি, তা সত্ত্বেও আরেকবার আমি করিয়ে দিচ্ছি। তাহলে সবার প্রথম কি আছে, এখানে করব, করে দিই। এটা হলো বৃত্ত, বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এই যে এটা হচ্ছে কেন্দ্র। আচ্ছা, কেন্দ্রের পর হচ্ছে জ্যা, জ্যা কোনটা, এই যে দুটো বিন্দু যুক্ত করলাম এটা হচ্ছে জ্যা। এটা হচ্ছে কি, ব্যাস, এই পুরোটা হচ্ছে ব্যাস, এইটুকু হচ্ছে কি ব্যাসার্ধ। আচ্ছা, উপচাপ, আর এটা কি বললো, অধিচাপ। উপচাপ অধিচাপ কোনটা, একটু ছবিটা আর একবার এখানে আঁকি তাহলে বুঝতে পারবে। উপচাপ আর এটা কি বলেছে, অধিচাপ। খেয়াল করে দেখো, বৃত্ত তোমার বৃত্তচাপ কিভাবে তৈরি হয়, দুটো ব্যাসার্ধ আর একটা কি বৃত্তচাপ নিয়ে। তাহলে এখানে ছোট অংশটা হচ্ছে কি, এই যে এটা ছোট অংশ, তাহলে এটা হচ্ছে কি উপচাপ, আর এই যে বড় অংশ, এই বড় অংশটা হচ্ছে কি অধিচাপ। বোঝা গেছে? কোনো অসুবিধা আশা করি নেই। গেল, 2 আর 3 কমপ্লিট হয়ে গেল, 1ও কমপ্লিট হয়ে গেল। এইবারে হচ্ছে আমাদের পরের পার্টে যাচ্ছি। খেয়াল করো 4 নম্বরে আছে যেটা, সেটা হচ্ছে কি সত্য না মিথ্যা লিখি। আর সবার প্রথমে কি আছে, বৃত্তে একটি সমতলিক চিত্র। বৃত্তটা কোথায় আছে, সমতলের মধ্যেই আছে, তাই জন্য বৃত্ত অবশ্যই একটা সমতলিক চিত্র, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে এটা হবে দন্তস্ব মানে সত্য। আচ্ছা, বৃত্তাংশ একটি সমতলিক ক্ষেত্র, বৃত্তাংশ কোনটা, এই যে এই অঞ্চলটা আমি ভাগ করলাম দুটো ভাগে, তাহলে এটাকে বৃত্তকেই তো ভাগ করছি, সমতলের মধ্যেই তো ভাগ করছি, তাহলে এটাও সত্য। বৃত্তকলা কোনটা, একটু আগেই বললাম, বৃত্তকলা হচ্ছে কি, একটা দুটো বৃত্ত ব্যাসার্ধ থাকবে, একটা বৃত্তচাপ থাকবে, নিয়ে যে অংশটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে বৃত্তকলা। বা বৃত্ত কলার কি অঞ্চল দেখা যাচ্ছে, একটা সমকেটাও সমতলিক ক্ষেত্রের মধ্যেই অবস্থিত, তাই সমতলিক হবে। যা একটি সরল রেখাংশ, দেখা যাক যা সরল রেখাংশ কিনা, দেখো তো এটা সরল রেখাংশ কিনা, তাহলে এটাও সত্য হবে, এটাও সত্য হবে।
এবারে চাপ একটি সরলরেখাংশ। চাপ বলতে কোনটা? দেখো তো, এই অঞ্চলটা চাপ। এটা কি সরলরেখাংশ? না তো, এটা বক্রাংশ। তো বক্র, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এটা দন্তস্ব আছে। আচ্ছা, একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। কিরম বোকা মতো কথা। দেখো, এই একটা বৃত্ত, এখানে জ্যায়ের দৈর্ঘ্য যা হবে, এখানে জ্যায়ের দৈর্ঘ্য কি তাই হবে? এখানে কি জ্যায়ের দৈর্ঘ্য তাই হবে? এখানে কি জ্যায়ের দৈর্ঘ্য তাই হবে? এখানে হতে পারে একটা। ঠিক আছে, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য খুব জোর দুটো সমান হতে পারে। একই জ্যা দুখানা থাকতে পারে, কিন্তু চারখানা থাকতে পারে, কিন্তু অসংখ্য জ্যা থাকতে পারবে না, সসীম সংখ্যক থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে কি মিথ্যা। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। খেয়াল করে দেখো, একটি বৃত্ত বলেছে। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমি অনেকগুলো বৃত্ত আঁকতে পারবো, তাই সেই বৃত্তগুলোকে কি বলে? এককেন্দ্রীয় বৃত্ত বলে। পড়েছো? তাহলে এটাও কি মিথ্যা। লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি সমান। একটু আগেই বললাম সর্বসম বৃত্ত কাকে বলে? যাদের কি হচ্ছে ব্যাসার্ধ সমান কিন্তু কেন্দ্রটা কি হচ্ছে আলাদা। তাহলে এটা কি হচ্ছে? দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি সত্যি। আচ্ছা, এইভাবে তোমাদের 3.2টা পুরোটাই, 3.2 বলছি, সরি, 3.1, বসে দেখি 3.1 52 পৃষ্ঠা কমপ্লিট হয়ে গেল। এইগুলো একটুখানি করে নাও, পড়তে বেশিক্ষণ সময় লাগবে না আশা করি। আচ্ছা, পরের ভিডিওর জন্য ওয়েট করো। আজকেই কিছুক্ষণের মধ্যেই পরের ভিডিও আসছে, সেখানে 32 নম্বর উপপাদ্য এবং 33 নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব। এখানেই বিকল্পে আমি কি করছি? বিকল্প করছি। ধন্যবাদ। বিকল্পে বিকল করলাম। সরি, তোমার আগের যে ক্লাসটা চলছিল সেই ক্লাসটায় একটা ছোটখাটো জিনিস তোমাদের জন্য তৈরি করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে পড়াশোনা করতে। তাহলে আমরা বৃত্তের যে অংশটা জেনেছি সেটা হচ্ছে, একটা হচ্ছে বৃত্তাংশ বা সেগমেন্ট, কাকে বলে সেটা দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে বৃত্তকলা, যেটাকে বলে সেক্টর। ঠিক আছে, কোনো অসুবিধা আশা করি নেই। তার এই দুটোর আগে আমরা যেটা পড়েছি সেটাকে বলা হয় বৃত্তচাপ। কি বলে? বৃত্তচাপ, যাকে বলা হয় কি আর্ক। বুঝে গেছে? বৃত্তচাপ বা আর্ক, বৃত্তকলা বা সেক্টর, বৃত্তাংশ বা সেগমেন্ট। বুঝে গেছে? এইটা একটুখানি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে পড়ে নেবে, নাহলে বুঝতে পারবে না। খেয়াল করো, বৃত্তচাপ কোন জিনিসটাকে বলে? বৃত্তচাপ বলা হচ্ছে চুরি ভেঙে গেল দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে এই পোর্শনটা, এই যে এই পোর্শনটাকে বলা হচ্ছে এই, আর এই দুটো পোর্শনকে বলা হচ্ছে বৃত্তচাপ। ঠিক আছে, আচ্ছা, বৃত্তচাপের পরে যে জিনিসটা আমরা জানছি সেটা হচ্ছে কি বৃত্তাংশ। একটা বৃত্ত আছে, বৃত্তটাকে মাঝখান থেকে বা যেখান থেকে খুশি কেটে দুটো ভাগে ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে বৃত্তাংশ। আর বৃত্তকলা কাকে বলছে? যে দুটো ব্যাসার্ধ একটা বৃত্তচাপ নিয়ে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কি বৃত্তকলা। এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি আরেকবার নতুন করে এলাম, ভিডিওর মধ্যে এটাকে অ্যাড করে দেবো। ধন্যবাদ। এইবারে বিকল্পে বিকল্প করে দিচ্ছি, তোমরা রেডি হয়ে নিও, করে নিও। বিকল্পে আবার বিকল্প করলাম।